Assalamu alaikum, brothers and sisters, and my dear students who are watching me. Thank you very much for being with me. This is Tipu Sultan once again, and I hope you all are fit and fine. And welcome to Rupantor BCS. আশা করি সবাই ভালো আছেন এবং আজকে ক্লাসটি চমৎকার একটি ক্লাস। সেটা হচ্ছে আজকে ক্লাসটি হচ্ছে তাদের জন্য যারা বিসিএস নিয়ে ভাবছে, যাদের স্বপ্ন বিসিএস ক্যাডার হওয়া, বাট একটা জায়গায় সমস্যা হয়ে যায়। যখন পরীক্ষা দিতে যায় সেক্ষেত্রে ইংলিশ সাবজেক্টটা সেখানে চলে আসে এবং এই ইংরেজিতে ভালো করার জন্য যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয় থেকে বলতে পারি যে ইম্পর্টেন্ট একটা পার্ট, যার নাম হচ্ছে ইংলিশ লিটারেচার। তার মানে ইংরেজিতে দুই ধরনের প্রশ্ন চলে আসে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট থেকে আর একটা হচ্ছে কি সাহিত্য থেকে। সো আজকে ক্লাসে তাদের জন্য যারা বিসিএস নিয়ে ভাবছে এবং বিসিএস পরীক্ষায় যারা ভালো করতে পারছেন না, ঠিক তাদের জন্য আজকে এই ক্লাসটি। সো আজকে ক্লাসে তাদের জন্য বিসিএস ইংলিশ লিটারেচার। তার মানে আজকে আমরা সাহিত্য নিয়ে কথা বলবো, ইংরেজি সাহিত্য, ঠিক আছে। তারপর এই ক্লাসে আমরা কি শিখবো, তাই না? অনেকে প্রশ্ন, স্যার সাহিত্য তো আমরা পড়লেই পারি না। মনে রাখতে হবে অনেক পড়া আপনার প্রয়োজন নেই পড়ার। আপনাকে কি করতে হবে? সিস্টেমেটিক পড়তে হবে। কেননা আপনি যখন পড়তে বসবেন আপনার কাছে মনে হবে সবগুলো পড়ে ফেলি, বাট আপনাকে বুঝতে হবে বিগত সালের প্রশ্নগুলো এবং অ্যানালিসিস করতে হবে যে কোন কোন পার্ট থেকে প্রশ্নগুলো চলে আসে পরীক্ষার মধ্যে। ঠিক ওইভাবে যদি আপনি সিস্টেমেটিক পড়াশোনা করেন সেক্ষেত্রে আপনি ইনশাল্লাহ প্রত্যেকটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করতে পারবেন। সো যে কাজটি আজকে আমরা করবো বা যে বিষয়টা আজকে আমরা শিখবো সেটি হচ্ছে প্রাইমারি নলেজ অফ দ্য এজেস। তার মানে প্রাথমিক জ্ঞান কিসে বলুন তো? ইয়েস, যুগের প্রাথমিক জ্ঞান। কিসের যুগ? আমরা বাংলা সাহিত্যে পড়েছিলাম, তাই না? অনেকগুলো যুগ। তার মানে বর্তমান যে যুগ আছে তার আগে অনেকগুলো যুগ পার হয়ে গিয়েছিল। ঠিক সেই ক্ষেত্রে ইংরেজি সাহিত্য কিন্তু যুগ রয়েছে, যেখান থেকে যাত্রা শুরু হয়েছে ইংরেজি সাহিত্যের। সো আজকে আমরা শিখবো কি? প্রাইমারি নলেজ অফ দ্য এজেস। তার মানে যুগের কি মানে প্রাথমিক যে জ্ঞানটা সেটা আমরা আজকে জানবো। আচ্ছা, এবার বলি এই লিটারেচারে আসলে কারা ভালো করতে পারে পরীক্ষায়, অথবা কারা এগিয়ে থাকে এবং কারা পিছিয়ে থাকে। যদি আমি প্রথমত বলি যে কারা এগিয়ে থাকে, তারা হচ্ছে যারা ইংলিশে অনার্স করছে অথবা মাস্টার্স করছে, ঠিক তারা খানিকটা এগিয়ে থাকে। কেন? কারণ তাদের যে কোর্সের সাথে রিলেটেড এই জিনিসগুলো, ঠিক আছে, ইংলিশ লিটারেচারটা রিলেটেড। এখন কারা পিছিয়ে আছে? ইয়েস, যারা আদার্স ডিসিপ্লিন থেকে পরীক্ষা দিতে চায়, যেমন ইংলিশ ছাড়া বাকি যে কোনো সাবজেক্টে যারা অনার্স করছে। আমি অনেকের সাথে কথা বলেছি এবং অনেকে আমাকে এই প্রশ্নটা বলেছে, স্যার আসলে ইংলিশ লিটারেচারটা অনেক ভয় পায়, কারণ এত বড় সিলেবাস, এতগুলো রাইটার এবং রাইটারদের যে রাইটিংসগুলো রয়েছে, তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো মনে রাখা পসিবল হচ্ছে না। এই জন্য পরীক্ষায় অ্যান্সার ছেড়ে দিয়ে চলে আসতেছি। তার মানে এটা খুবই বোকামি, কেননা আপনাকে সিস্টেমেটিক যদি আপনি পড়তে পারেন সেক্ষেত্রে এই অংশে ভালো করা যাবে। সুতরাং বুঝতে পারছেন কাদের জন্য এই লিটারেচারটা সহজ হয়ে যাচ্ছে, যারা এই ইংলিশে মাস্টার্স এবং অনার্স করছেন। আর যারা এই ইংলিশে মাস্টার্স এবং অনার্স করছেন না, অন্য ডিসিপ্লিন থেকে মানে অন্য সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, ঠিক তারা পরীক্ষায় গিয়ে একটুখানি ব্যাক পোহাতে হয় বা একটু সমস্যা ফেস করে। কারণ এগুলো তো তাদের বোধগম্য হয় না, তাই না? এবার কিভাবে ভালো করতে পারবেন? অবশ্যই আপনি আপনার মতো করে একটা চার্ট সাজাবেন যে আমি কি কি জিনিস শিখবো, অ্যানালাইসিস করবেন যে আমাকে এই জিনিসগুলো শিখতেই হবে, এই জিনিসগুলো পড়তে হবে। সবকিছু না কিন্তু, কারণ এখানে অনেকগুলো রাইটার্স রয়েছে, অনেকগুলো রাইটার্স, যেমন বাংলা সাহিত্যে অনেকগুলো রাইটার্স রয়েছে, ঠিক ইংলিশ সাহিত্যকে অনেকগুলো রাইটার্স রয়েছে এবং তাদের লিখনীগুলো অনেক। সেক্ষেত্রে সবগুলো আপনি পড়তে পারবেন না। এই জন্য আমি কোর্স প্ল্যান সাজিয়েছি আপনাদের চমৎকার ভাবে ফিডব্যাক দেওয়ার জন্য। ইয়েস, যে সাহিত্য চমৎকার ভাবেও পড়া যায়, ঠিক আছে। সো যেহেতু আমরা সাহিত্যের যাত্রায় আমরা যাত্রী, সেক্ষেত্রে আজকে আমাদের প্রথম ক্লাস সাহিত্য নিয়ে, ঠিক আছে। সুতরাং যেহেতু প্রথম ক্লাস, আমরা সাহিত্যে একটু ডুব দিব। তার আগে আমরা কি করব? সাহিত্যের যুগগুলো পড়ে নিব, কেননা এই যুগ থেকে কিন্তু প্রশ্ন চলে আসে, শুধু বিসিএস পরীক্ষায় নয়, অন্যান্য পরীক্ষায়, ভার্সিটি অ্যাডমিশনে কিন্তু চলে আসে এই যে যুগ থেকে, ঠিক আছে। তার মানে প্রত্যেকটা যেমন বাংলা সাহিত্যে যুগ রয়েছে, ইংলিশ সাহিত্যে যুগ রয়েছে, ঠিক সেই ক্ষেত্রে এই যুগগুলো কিন্তু বিসিএস ছাড়াও ভিন্ন ভিন্ন পরীক্ষায় চলে আসছে, বাট আমরা পারছি না। কারণ একটাই, আমরা ঠিকভাবে সিস্টেমেটিক ওয়েতে পড়ছি না। সুতরাং আজকের ক্লাসটি কি নিয়ে?
প্রাইমারি নলেজ অফ দ্য এজেস। বুঝতে পেরেছি? সো আমরা চলে যাচ্ছি, আর কথা না বাড়াই, আমরা আজকে আমাদের এই ইংলিশ লিটারেচারের কি যেগুলো সুন্দরভাবে দেখব। এবং মনে রাখতে হবে এই অংশতে কিন্তু আপনার পরীক্ষায় প্রশ্ন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখুন তো আমাদের প্রত্যেকটি, যেমন আমাদের ইসলামের যে ইতিহাস রয়েছে, রাইট, ধর্মীয় যে ইতিহাস, সেখানে কিন্তু একটা যুগ আছে, তাই না? বাংলাতে একটা যুগ আছে, ঠিক ইংলিশেও একটা যুগ আছে। যে প্রথম যুগটা কথা বলছি সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা সাল দেওয়া আছে 450 এবং 1066, তাই না? তার মানে এই যুগ থেকেই শুরু হয়েছে ইংলিশ লিটারেচার যাত্রা। এখন দেখুন তো এখানে এই যুগটাকে কি বলা হয়েছে? এই যুগটাকে বলা হচ্ছে বা নাম দেওয়া হয়েছে দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড অর দ্য অ্যাংলো স্যাকসন পিরিয়ড, রাইট? তার মানে অ্যাংলো স্যাকসন পিরিয়ড। এই যে দুইটা নাম দেওয়া হচ্ছে এই যুগটার, তার মানে 450 থেকে 1066 পর্যন্ত কোন যুগ? যদি পরীক্ষায় আসে যে 450 থেকে 1066, রাইট, এই অংশটা বা এই সালটা বা এই যে অংশটুকু রয়েছে এটা কোন যুগের মধ্যে পড়েছে? আপনাদের উত্তর কি হবে? ইয়েস, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড বা ওল্ড ইংলিশ এজ। তার মানে কি? প্রাচীন ইংরেজি সাহিত্যের কাল, ঠিক আছে? তার মানে এই অংশটাকে আরেকটা নামে পরিচয় পাওয়া যায়, সেটা হচ্ছে দ্য অ্যাংলো স্যাকসন পিরিয়ড। ওকে, সবাইকে বুঝতে পেরেছি? তার মানে প্রথম যুগটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? 450 থেকে 1066, রাইট? এটা হচ্ছে আমাদের প্রথম যুগটা, দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড। প্রাচীন, আমরা যেমন বাংলাতে বলি না প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, তাই না? ঠিক এইরকম ভাবে ইংলিশেও কিন্তু যুগ রয়েছে। সো আমরা প্রথমটা পেয়েছি কি? দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, অথবা বলতে পারি যে দ্য অ্যাংলো স্যাকসন পিরিয়ড, ঠিক আছে? তারপর আমাদের এই অংশ থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, তবে এই অংশে কিন্তু কিছু বিখ্যাত ব্যক্তি রয়েছে। আজকে জাস্ট আমরা যুগগুলো পড়ব, পরবর্তীতে কিন্তু আমরা চমৎকার ভাবে প্রত্যেকটি সাইট থেকে পড়ব। যেমন রাইটার্স এর নাম নিয়ে পড়ব, কে কোন যুগে লিখেছেন সেটা নিয়ে পড়ব, এবং কাদের কোন বিখ্যাত রাইটিংস গুলো রয়েছে সেইগুলো নিয়ে আলোচনা করব, এবং কাদেরকে কি বলা হয়, উপাধিটা কি সেটা নিয়ে আলোচনা করব, কে নোবেল প্রাইজ পেয়েছে সেটা নিয়ে আলোচনা করব। মোট কথা আমরা এই ইংলিশ লিটারেচারের চমৎকার একটা থিম পাবো, চমৎকার একটা কি জ্ঞান পাবো ইনশাআল্লাহ প্রত্যেকটি ক্লাসে, ঠিক আছে? সো আমাকে সাপোর্ট করতে হবে, কারণ আমি ট্রাই করছি আপনাদেরকে আপনাদের সফলতার একটুখানি অংশ হওয়ার, এবং রূপান্তর অবশ্যই আপনাদের সফলতার জন্য প্রচন্ড রকম পরিশ্রম করছে। সো রূপান্তরকে ভালোবাসতে হবে এবং সাথে থাকতে হবে। তারপর আমাদের পরবর্তী যুগটা হচ্ছে শুরু হয়েছে 1066 থেকে 1500, তার মানে 1500 সাল পর্যন্ত এই অংশটাকে বলা হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, তার মানে মধ্যযুগ। কিসের মধ্যযুগ? ইংরেজি সাহিত্যের মধ্যযুগ বলা হয় কোন সালটাকে, কোন অংশটাকে? ইয়েস, 1066, রাইট? তারপর কি 1066 থেকে শুরু হয়েছে 1500 পর্যন্ত, তার মানে বিশাল এক অংশ। এই অংশটাকে বলা হচ্ছে কি প্রায় কত বলতে পারি আমরা 450 বছর, প্রায় 450 বছর এই মানে সময়টাকে বলা হচ্ছে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, মানে ইংরেজি সাহিত্যের মধ্যযুগ বলা হয়। এখানেও কিছু ইম্পর্টেন্ট কিছু লিখনী আছে, আমরা এগুলো পরে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার দেখুন তো এখানে কি দেখা যাচ্ছে, এই যে অংশ দেখতে পাচ্ছি 450 বছর, রাইট? তার মানে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, এই যে মধ্যযুগটাকে আরো কয়েকটা যুগে ভাগ করা হয়েছে সুবিধার জন্য, ঠিক আছে? দেখুন তো এখানে কাকে পাচ্ছি? এক নম্বরে পাচ্ছি যে অ্যাংলো নরমান পিরিয়ড, তার মানে এই যে মিডল যে ইয়েটা রয়েছে, পিরিয়ডটা রয়েছে, মধ্যযুগটা যে রয়েছে, এই মধ্যযুগটার আবার 3টা পার্টে বিভক্ত করা হয়েছে। প্রথম পার্টের নাম হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড। এই অংশটা কোন সাল থেকে শুরু হয়েছে? ইয়েস, 1066 থেকে 1340 পর্যন্ত, বুঝতে পেরেছি? 1340 পর্যন্ত এই অংশটাকে বলা হয় কি অ্যাংলো নরমান পিরিয়ড। এখন আরো 2টা পিরিয়ড আছে, তবে জেনে নেই এই অংশটাকে আর কি বলে। ইয়েস, দেখুন তো এখানে কি বলা হয়েছে, দ্য ডার্ক এজ, মানে কি অন্ধকার যুগ। তার মানে স্যার এটা কি আলো ছিল না? ইয়েস ছিল, আলো ছিল, সবই ছিল, সূর্য ছিল, বাট এইটা মিন করছে না। মিন করছে যে এই অংশে বা এই যে দেখতে পাচ্ছেন
1066 থেকে 1340 সাল পর্যন্ত এই অংশে ইংরেজি খুব তেমন বেশি মানে সাহিত্যের তেমন উল্লেখযোগ্য কোনো লেখনী আসেনি, কম বেশি এসেছে, বাট উল্লেখযোগ্য যেটা আসলে ফেমাস হবে বা যেটা আলোচিত হবে সেই অংশগুলো এখানে নেই। এটা ছিল কি একদম কি মানে একদম ঠান্ডা একটা যুগ ছিল, ঠিক আছে, যাকে বলা হচ্ছে দ্য ডার্ক এজ, হ্যাঁ, অন্ধকার যুগ বলা হচ্ছে। যেমন বাংলা সাহিত্যে কিন্তু অন্ধকার যুগ রয়েছে, ঠিক আছে, যে অংশে কোনো মানে গুরুত্বপূর্ণ কোনো লেখক ছিলেন না এবং গুরুত্বপূর্ণ কোনো রাইটিংসও ছিলেন না, ঠিক আছে, ছিল না। সো আমরা কি পাচ্ছি, এই যে দ্য মিডল ইংলিশ পিরিয়ড, ইংরেজির মধ্যযুগটাকে আমরা তিনটা অংশে পেয়েছি। একটা অংশের নাম হচ্ছে অ্যাংলো নরমান পিরিয়ড, যেটা হচ্ছে 1066 থেকে 1340 পর্যন্ত। আরেকটা এজ হচ্ছে, এটা হচ্ছে দ্য এজ অফ চৌসার, জেফ্রি চৌসার, রাইট, উনি একজন বিখ্যাত ব্যক্তিত্ব। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই ব্যক্তিকে নিয়ে আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে, কারণ এখানে অনেক কিছু আলোচনা করার আছে, বোঝার আছে। এখন যেহেতু আমরা শুধু সাল নিয়ে পড়ছি বা যুগ নিয়ে পড়ছি, আমরা যুগের মাঝখানেই থাকি। এখানে কে আছে, এজ অফ চৌসার মানে কি, চৌসারের যুগ, তার মানে ওনার নামে একটা যুগই তৈরি করা হয়েছে। এবার কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, 1340, 1340 থেকে 14 পর্যন্ত, রাইট। তার মানে এখানে দেখতে পাচ্ছি 1340 থেকে 400 বছর, দ্যাট মিনস 60 বছর, 60 ইয়ার্স। এই যুগটা, এই অংশটাকে কার যুগ বলা হয়, দ্য এজ অফ চৌসার, চৌসারের যুগ বা কাল বলা হয়। বুঝতে পেরেছি? তাহলে যদি পরীক্ষা চলে আসে যে চৌসারের যুগ কোনটা, তখন আপনার কি অ্যান্সার দিবেন, 1340 থেকে 1400 যখন থাকবে অপশনে, ঠিক এটা হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছি? তাহলে এখানে কাকে পাচ্ছি, দ্য এজ অফ চৌসার 1340 থেকে 1400 সাল পর্যন্ত। তারপর এখানে কে আছে, 3 নম্বর একটা দেওয়া হয়েছে, আই এম সরি, 3 নম্বরে বলা হয়েছে ব্যারন এজ, তার মানে কি শূন্য কাল বা যুগ। তার মানে এই অংশও কি মোটামুটি ভাবে কি খুব বেশি একটা কোনো কিছু আসেনি ইংরেজি সাহিত্যে। তো এই কালটা হচ্ছে কত, 1400 থেকে 1485 পর্যন্ত। কত পর্যন্ত, 1400 থেকে 1485 পর্যন্ত। তাহলে যদি আপনাদের প্রশ্নে আসে যে মিডল এজ কোনটা, মধ্যযুগ কোনটা, আপনাদের অ্যান্সার হবে কি 1066 থেকে 1500 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের মধ্যযুগ, যদি শুধু মধ্যযুগের কথা বলা হয়। এবার যদি বলা হয় যে অ্যাংলো নরমান পিরিয়ড কোনটা, আপনারা কি বলবেন বা অ্যান্সার কি হবে, 1066 থেকে 1340 পর্যন্ত। আর যদি বলা হয় একটু ঘুরিয়ে বলা হয় যে অন্ধকার যুগ কোনটাকে বলা হয়, দা কি ডার্ক এজ, সেক্ষেত্রে আপনি কি বলবেন, 1066 থেকে 1340 পর্যন্ত। বুঝতে পেরেছি? আর যদি বলা হয় যে এজ অফ চৌসার, চৌসারের সময়কাল কোনটা, চৌসার এই অংশে মানে এই দেখতে পাচ্ছি যে 1340 থেকে যে 1400 সাল পর্যন্ত যে অংশটুকু রয়েছে, যে বছরগুলো রয়েছে 60 ইয়ার্স, ঠিক ওই সময় উনি উনার কি কাব্যিক জগতে ছিলেন এবং উনি ওনার অনেক কিছু দিয়েছেন এই ইংরেজি সাহিত্যকে, ওনাকে অনেক কিছু বলা হয় ইংরেজির, ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ট্রাই করব। তাহলে এখানে যদি বলা হয় যে ব্যারন এজ কোনটা, হোয়াট ইজ দ্য ব্যারন এজ অফ ইংলিশ লিটারেচার, ইংলিশ সাহিত্যের কি একদম শূন্য যে এজটা রয়েছে, ব্যারন যে এজটা রয়েছে, যে অংশে কোনো কিছুই আসেনি, ইম্পর্টেন্ট কোনো কিছু আসেনি, সেক্ষেত্রে কি পাচ্ছি আমরা এখানে 1400 থেকে 1485 সাল পর্যন্ত। এই 85 বছর কোনো কিছুই খুব বেশি একটা আমরা দেখতে পাইনি, আর এই জন্য এটাকে বলা হয় ব্যারন এজ। তাহলে আমরা কি পাচ্ছি, 1 নম্বর পাচ্ছি দ্য ওল্ড ইংলিশ পিরিয়ড, আর একটা হচ্ছে 2 নম্বরে দ্য মিডল ইংলিশ পিরিয়ড। আমরা কি বুঝতে পেরেছি এই দুইটা অংশ? তারপর আমরা চলে যাব পরবর্তী অংশে, দেখি কি আছে। ইয়েস, এই যে দেখতে পাচ্ছি একটা অংশ বা যুগ, এই যুগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমাদের পরীক্ষায় এই যুগ থেকে চমৎকার ভাবে প্রশ্ন চলে আসে। আমরা কিন্তু এই যুগগুলো জানার পর বা আমাদের যে প্রাইমারি নলেজ অফ দ্য এজেস, এটা শেষ করার পর আমরা কিন্তু চলে যাব আমাদের কোয়েশ্চেন সলিউশনে, ঠিক আছে। সুতরাং আমরা বিসিএস এর প্রশ্নগুলো সমাধান করব, তার আগে আমরা এগুলো জেনে নিচ্ছি। 3 নম্বরে বলা হয়েছে কি যে 1500 থেকে 1660 পর্যন্ত। দেখতে পাচ্ছি এই যে অংশটা রয়েছে, এই অংশটাকে মূলত কোন যুগ বলা হয়, খেয়াল রাখতে হবে, যুগগুলো কিন্তু ভাগ আছে, বাট এই অংশ থেকে 1500 থেকে 1660 পর্যন্ত, তার মানে 160 বছরকে আসলে কোন যুগ বলা হয় ইংরেজি সাহিত্যে, ইংলিশ লিটারেচারে, সেক্ষেত্রে এটাকে বলা হয় দ্য রেনেসান্স পিরিয়ড।
কথা বুঝতে পেরেছি? রেনেসাঁস যুগ বলা হয়, তার মানে দ্য রেনেসাঁস পিরিয়ড, তার মানে রেনেসাঁস যুগ বলা হয় কোন সালটাকে, কোন সময়টাকে? 1500 থেকে 1660 সাল পর্যন্ত, 1660 পর্যন্ত। ঠিক আছে, তার মানে আমরা কি পেলাম? প্রথমত পেলাম কি রেনেসাঁস পিরিয়ড, কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1500 থেকে 1660 সাল পর্যন্ত। ওকে ফাইন। এবার যদি একটু ভিন্ন আকৃতির প্রশ্ন আসে, যেমন যদি বলা হয় এলিজাবেথিয়ান এজ, তাহলে কিন্তু আপনার এই অংশ দিতে পারবেন না। ঠিক আছে, কারণ এই অংশটাকে 160 বছরকে কিন্তু আরো 4টা ভাগে ভাগ করা হয়েছে, সুতরাং আপনার অ্যান্সার কিন্তু ঠিক হবে না। এই জন্য বলে রাখছি যে প্রত্যেকটা এজের কিন্তু একটা সময় দেওয়া আছে, তাই না? আপনাকে এগুলো মাথায় রাখতে হবে। এখানে কোনো শর্ট ট্রিক কাজ করবে না। আপনি জানেন এজটা কতটুকু, ইয়েস সেটা বলতে হবে। একজনের মানে জন্মসাল হচ্ছে 1920 সাল, তাই না, বা 1970 সাল, সেক্ষেত্রে আপনি যদি ট্রিক খুঁজেন কাজ হবে না। কেন? আপনার ওই সালটা জানা থাকতে হবে, তা নাহলে কিন্তু আপনি ভুল করবেন। তাহলে এখানে যদি বলা হয় এলিজাবেথিয়ান এজ মানে এলিজাবেথিয়ান যুগ, সেক্ষেত্রে কি 1558 থেকে 1603 সাল পর্যন্ত এই যে সালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এলিজাবেথিয়ান যুগ। ঠিক আছে, এখন এই যে দ্য রেনেসাঁস পিরিয়ড, এই অংশটাকে 4টা অংশে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এলিজাবেথিয়ান এজ, তারপর হচ্ছে জ্যাকোবিয়ান এজ, তারপর হচ্ছে ক্যারোলিনা এজ, তারপর হচ্ছে কমনওয়েলথ পিরিয়ড বা এজ অর পিউরিটান এজ। বুঝতে পারছি? এই 4টা অংশে ভাগ করা হয়েছে। এবার এখানে দেখতে পাচ্ছি 1558 থেকে 1603 পর্যন্ত, তাই না, 1603 পর্যন্ত। আরেকটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু চলে আসতে পারে, ইভেন এসেছেও, আমরা দেখব পরবর্তী অংশে। তাহলে কি পাচ্ছে এখানে? যদি আপনাকে বলা হয় যে জ্যাকোবিয়ান এজ আসলে কোনটা, আপনি কি অ্যান্সার দিবেন এটা? একদম না, যদিও এটা মাঝখানে অন্তর্ভুক্ত আছে, বাট এটা নির্দিষ্ট একটা এজ আছে কিন্তু, 1603 থেকে 1625 পর্যন্ত। ঠিক আছে, তার মানে 1603 সাল থেকে 1625 সাল পর্যন্ত এটাকে কি বলা হয়? জ্যাকোবিয়ান এজ। বুঝতে পেরেছি? জ্যাকোবিয়ান যুগ বলা হয়। তারপর সি নাম্বার হচ্ছে ক্যারোলিনা এজ, রাইট? এখানে কি দেখতে পাচ্ছি? 1625 থেকে 1649 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত? 1649 সাল পর্যন্ত। আচ্ছা, আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা হচ্ছে এজের উপর, তাই না, যুগের উপর। কোন সময়ে কোন যুগ বলা হয়? আপনি কি জানেন প্রত্যেকটা যুগে কিন্তু চমৎকার ব্যক্তিত্ব আছে। এখানে প্রত্যেকটা যুগে কিন্তু বিখ্যাত রাইটার্স রয়েছে, পয়েট রয়েছে, ড্রামাটিস্ট রয়েছে। আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে ইনশাআল্লাহ চমৎকার ভাবে সিস্টেমেটিক ওয়েতে আমরা কি করবো, এগুলো শিখবো। ঠিক আছে, যেহেতু আজকে আমরা শুধু যুগটা নিয়ে আলোচনা করছি, এখানে খুব তেমন প্রেশার নেই। তো মনে রাখতে হবে, যারা সমস্যা ফেস করছে তারা হচ্ছে আদার্স ডিসিপ্লিন থেকে যারা আসছে, যেমন বাংলায় পড়াশোনা করছে, তারপর সমাজ বিজ্ঞানে, তারপর অন্যান্য সাবজেক্টে যারা পড়াশোনা করছে, তারা কিন্তু এই ইংলিশ লিটারেচারে খুবই দুর্বল, এবং তারা কিন্তু ভয়ে এই পরীক্ষায় এগুলো অ্যান্সার করতে পারে না। তাদের জন্য বলছি যে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। যেহেতু আপনারা এগুলো পারছেন না বা আপনাদের প্রবলেম হচ্ছে, ইয়েস, সেজন্য ইনশাল্লাহ আমি আছি। এবং মনে রাখতে হবে, আপনি আগ্রহ নিয়ে পড়বেন, নট একদম প্রেশার নিয়ে। আমরা যখন কোনো কিছু প্রেশার নিয়ে করি, সেক্ষেত্রে এটা আসলে আমাদের কি ফিডব্যাক ভালো দেয় না। এই জন্য আপনাকে কি করতে হবে, যেহেতু এটা আপনার সাথে রিলেটেড না, আপনার সাবজেক্টের সাথে রিলেটেড না। এখন বাংলা ডিপার্টমেন্টের একজন স্টুডেন্টের সাথে কিন্তু এই লিটারেচার কিন্তু রিলেটেড না, বাট আপনাকে মানিয়ে নিতে হবে, আপনাকে ইচ্ছে অনুযায়ী পড়তে হবে। যে ইয়েস, আমি আগ্রহ সহিত পড়বো, আনন্দ নিয়ে পড়বো, জানার জন্য পড়বো, তখন আপনি এটাকে কাভার করতে পারবেন। ঠিক আছে, সুতরাং যে কাজটা আমাদের করতে হবে, এই জিনিসগুলো, সালগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমাদের পরীক্ষায় চলে আসে প্রশ্নগুলো। তাহলে কি পাচ্ছি এখানে? দুই নাম্বার পাচ্ছি কমনওয়েলথ পিরিয়ড। তার মানে এটা কত থেকে কত শুরু হয়েছে? 1649 থেকে 1660 সাল পর্যন্ত, তার মানে 1660 পর্যন্ত। এখানে অনেকটা সালই আমরা পেয়েছি, সরি, প্রায় 11 বছর এই অংশটাকে বলা হচ্ছে কি কমনওয়েলথ পিরিয়ড। বুঝতে পেরেছি? এখানেও কিন্তু বিখ্যাত কবিরা আছেন, আমরা এগুলো পরে আলোচনা করব। আর এটাকে আরেকটা নাম দেওয়া হয়েছে, আরেকটা নাম আছে এই যুগের, পিউরিটান এজ। আর এই এজটা হচ্ছে 1620 থেকে 1660 পর্যন্ত, তার মানে 40 বছর হচ্ছে পিউরিটান এজ। বুঝতে পেরেছি? তাহলে আমরা 3 নম্বরে কি শিখলাম? দ্য রেনেসাঁস পিরিয়ড।
রেনেসার যুগ। আর এই যুগে বিখ্যাত ব্যক্তি কিন্তু আছে। ঠিক এই যুগটাকে আরো 4টা যুগে ভাগ করা হয়েছে। আর এই 4 যুগেরই কিন্তু কি বিখ্যাত রাইটার্স রয়েছে, বিখ্যাত মনীষী রয়েছে, ফিলোসোফার রয়েছে। ঠিক আছে, সো আমরা এগুলো ভালো করে আয়ত্তে রাখবো। তারপর আমরা চলে আসলাম আরেকটা যুগে। এই যুগেও বিখ্যাত রাইটার্স রয়েছে। আগে দেখে নিই যুগটা আসলে কতটুকু, কত থেকে কত পর্যন্ত। এই যুগের নাম হচ্ছে দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। ঠিক আছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, নব্য ধ্রুপদীর যুগ। ঠিক আছে, সো এই যে যুগটা দেখতে পাচ্ছি, এই যুগের রিয়েল ফরম্যাট হচ্ছে 1660 থেকে 1785 পর্যন্ত। কত পর্যন্ত? 1660 থেকে 1785 পর্যন্ত, 1785 পর্যন্ত। 1660 থেকে শুরু হয়েছে, 1785 পর্যন্ত। এটা এই সালটা, মানে এই যুগটা ছিল, কোন যুগটা ছিল? দ্য রেনেসান্স পিরিয়ড। ঠিক আছে, রেনেসার যুগ। এখন এই যুগ যদি পরীক্ষা চলে আসে যে রেনেসার যুগ কোনটা, আপনাদের অ্যান্সার কি হবে? 1660 থেকে 1785 পর্যন্ত। বাট যদি বলা হয় দ্য অগাস্টান এজ অর দ্য এজ অফ পোপ, এই সাল কোনটা, আপনি কি এটা দিতে পারবেন? না, এটার অন্তর্ভুক্ত কিন্তু এই 3টা পার্ট। বাট আপনাকে কিন্তু পার্টিকুলারলি এটা জানা থাকতে হবে যে এত থেকে এত পর্যন্ত কি এটাকে বলা হয় দ্য এজ অফ পোপ। বুঝতে পেরেছি? সুতরাং আপনাদেরকে এই যে প্রথম আমরা কি শিখবো, যে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড কত থেকে কত পর্যন্ত, কত থেকে কত পর্যন্ত? 1660 থেকে 1785 সাল পর্যন্ত। বুঝতে পেরেছি? তাহলে এখানে প্রায় 100 বছর উপরে চলে গিয়েছে। আর এই 100 বছর উপরে যে চলে গিয়েছে এই সাল, এই যে যুগটা, এটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে দ্য রেস্টোরেশন পিরিয়ড। ঠিক আছে, পুনঃপ্রতিষ্ঠার যুগ। এখানে এই অংশটা হচ্ছে শুরু হয়েছে 1660 থেকে 1700 পর্যন্ত, মানে 40 বছর যে সময়কাল রয়েছে, এটাকে বলা হয় দ্য রেস্টোরেশন পিরিয়ড। ঠিক আছে, ইংলিশ সাহিত্যে কি বলা হয়? দ্য রেস্টোরেশন পিরিয়ড। এবার যদি প্রশ্ন আসে রেস্টোরেশন পিরিয়ড কোনটি, আপনার অ্যান্সার কি হবে? 1660 থেকে 1785? একদমই না। কি বলবেন? কি আপনার অ্যান্সার হবে? 1660 থেকে 1700 সাল পর্যন্ত। ঠিক আছে, তারপর দেখুন তো 2 নম্বর বলা হয়েছে দ্য অগাস্টান এজ অর দ্য এজ অফ পোপ। রাইট, তার মানে পোপের যুগ অথবা কি অগাস্টানের যুগ। এখন প্রশ্ন হচ্ছে এই যুগটা কত থেকে কত সাল পর্যন্ত কি ফিক্সড হয়েছে? এটা হচ্ছে 1700 থেকে 1745 সাল পর্যন্ত। কত পর্যন্ত? 1700 সাল থেকে 1745 পর্যন্ত, 1745 পর্যন্ত কি করছে? এটা বিদ্যমান ছিল। ঠিক আছে, ইংলিশ সাহিত্যে। তার মানে এই অংশটাকে আমরা কি বলবো? দ্য এজ অফ পোপ, পোপের কি যুগ বলবো। ঠিক আছে, আচ্ছা, এই পোপ কিন্তু চমৎকার একজন ব্যক্তিত্ব এবং উনি কিন্তু অনেক কিছু লিখেছেন। ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে চমৎকার ভাবে প্রত্যেক রাইটার নিয়ে কথা বলবো, যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমাদের পরীক্ষায় চলে আসতে পারে। ঠিক আছে, তাদের খুঁটি নাটি আমরা সব ইনশাআল্লাহ শিখবো। ওকে, সো হতাশার কিছু নেই। আর যারা আদার্স ডিসিপ্লিন, অন্যান্য সাবজেক্ট থেকে অনার্স মাস্টার্স করছেন ইংলিশ সাবজেক্ট ব্যতীত, তাদেরকে বলছি হতাশ হবেন না। কেননা আপনাদেরকে মনোযোগ সহকারে আনন্দের সহিত পড়তে হবে, জাস্ট জানার জন্য পড়তে হবে। ঠিক আছে, যদি প্রেশার নিয়ে পড়েন যে আমাকে শিখতে হবে, পারবেন না। কেন? কারণ এটা বিরক্তিকর একটা জায়গা। আপনাকে অনেক রাইটার্স নিয়ে ভাবতে হবে, অনেক কিছু নিয়ে ভাবতে হবে। আর যদি জানতে চান, ইয়েস আমি জানতে চাচ্ছি শেক্সপিয়ার কি লিখেছেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কি লিখেছেন, এস.টি. কলারেজ কি লিখেছেন, আচ্ছা ওনারা কেমন ছিলেন, কি লিখেছেন, কেন বিখ্যাত, এই যে দেখতে পাচ্ছেন যে আপনার কিউরিওসিটি, আপনার যে কৌতূহল, এটা আপনাকে শেখার জন্য সাহায্য করবে। সুতরাং নো ফিয়ার। ওকে, আপনাদের অবশ্যই আগ্রহ সহিত বা আনন্দের সহিত পড়তে হবে। সো দেখুন তো আমরা কি পাচ্ছি এখানে। 3 নম্বর যে এজটা রয়েছে সেটা হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি অর দ্য এজ অফ জনসন। রাইট, এখানে কাকে পাচ্ছি? দ্য এজ অফ সেন্সিবিলিটি। এটা এই অংশের নাম হচ্ছে দ্য এজ অফ সেন্সিবিলিটি, সেন্সিবিলিটির যুগ। অথবা এটা আরেকটা নাম দেওয়া হচ্ছে দ্য এজ অফ জনসন, জনসন। রাইট, তার মানে জনসনের যুগ। তার মানে আমরা এই অংশ থেকে 2 থেকে 3 জনের নাম কিন্তু পেয়ে গেলাম। প্রথমে কি পেয়েছিলাম? জেফ্রি চসারের যুগ, দ্য এজ অফ চসার। আরেকজনকে পেয়েছি কি? দ্য এজ অফ পোপ। আরেকজন কি পেয়েছি? দ্য এজ অফ জনসন। ওনারা কিন্তু লিখেছেন, ঠিক আছে, অনেক কিছু লিখেছেন, বা ওনাদের অবদান কিন্তু ইংলিশ সাহিত্যে অতুলনীয়, বা কি বলবো এটাকে, অস্বীকার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সালটা, এই যুগটা কতটুকু পর্যন্ত স্থায়ী ছিল? দ্য এজ অফ সেন্সিবিলিটি অর দ্য এজ অফ জনসন 1745 থেকে 1785 সাল পর্যন্ত, 1785 পর্যন্ত এটা কি ছিল?
স্টেবল ছিল, ঠিক আছে, আচ্ছা বিদ্যমান ছিল। এখন যদি কোথাও প্রশ্ন চলে আসে, যে কোনো পরীক্ষায় চলে আসে যে 1745 থেকে 1785 সাল পর্যন্ত এই যে সালটা দেখতে পাচ্ছি 40 বছর, এটাকে কোন যুগ বলা হয়, এই অংশটাকে কোন যুগ বলা হয়? আপনারা কি বলবেন? দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড? অবশ্যই না, মনে রাখতে হবে এটা কিন্তু আলাদা নাম আছে। যদিও এটার আন্ডারে এই 1660 থেকে 1785 পর্যন্ত কিন্তু আমাদের দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, বাট এখানে কিন্তু এখন শেষ হয়েছে কি 85 পর্যন্ত, তার মানে শেষ পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটার কিন্তু আরো 3টা ভাগ আছে। ক্লিয়ার? সো আপনাকে এক্সাক্ট সময়টা বলতে হবে যখন প্রশ্ন করা হবে যে জনসনের যুগ কোনটা, 1745 থেকে 1785। আবার যদি বলা হয় 1785 থেকে 45 থেকে 1785, এটা কোন যুগ, কি বলবেন? দ্য এজ অফ জনসন অথবা দ্য এজ অফ সেন্সিবিলিটি। আমরা কি বুঝতে পেরেছি? ওকে, সো আমরা শিখে ফেললাম দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এবং তার যে আরো কতগুলো ভাগ রয়েছে। তারপর চলে আসি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক যুগ বলা হয় যেটাকে ইংলিশ সাহিত্যে, সেটা হচ্ছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। তার মানে এই যুগে চমৎকার চমৎকার বিষয় আমরা পেয়েছি। ইংলিশ সাহিত্যে এই যুগটাকে খুবই ইম্পর্ট্যান্ট ভাবা হয়, ধরা হয়, কেননা এখানে আপনার গীতি কবিতার শুরু হয়েছে, আর অনেক কিছু আছে, যেমন এখানে বিখ্যাত কবিরা রয়েছে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ রয়েছে, স্টিকুলারস রয়েছে, আরো অনেকে আছেন যারা ইংরেজি সাহিত্যে চমৎকার ভাবে প্রভাব ফেলেছেন এবং যাদের লেখনীর মাধ্যমে মানে আমরা অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। সো এখানে কে আছে, কতটুকু সময় আমরা পাচ্ছি দ্য রোমান্টিক পিরিয়ডের জন্য? হ্যাঁ, রোমান্টিক এজটাকে আসলে নির্ধারণ করা হয়েছে 1798 থেকে 1832 সাল পর্যন্ত। আপনি কিন্তু এই প্রশ্নটা পেয়ে যেতে পারেন যে রোমান্টিক পিরিয়ড কোনটা, তার মানে আপনাকে সালটা মনে রাখতে হবে, ঠিক আছে? যদি সাল আসে তাহলে আপনাকে এই নামটা মনে রাখতে হবে। যদি বলা হয় যে 1798 থেকে 1832 সাল পর্যন্ত, 1832 পর্যন্ত, এটা কোন সাল বা কোন যুগ বলা হয় এটাকে, আপনি কি বলবেন? দ্য রোমান্টিক পিরিয়ড। অথবা প্রশ্নটা আসতে পারে এরকম যে দ্য রোমান্টিক পিরিয়ড কোনটা, রাইট? তার মানে রোমান্টিক যুগ কোনটা, তখন আপনি দিবেন এই সালটা। বুঝতে পেরেছেন? তার মানে ঘুরিয়ে আসবে, দ্যাটস এটা, কিছু না। ওকে, এই যুগে অনেক উল্লেখযোগ্য কবি রয়েছেন, আমরা এগুলো নিয়ে বিস্তারিত চমৎকার ভাবে আলোচনা করব। এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আপনাদের ইংলিশ লিটারেচার যে ভয়টা আপনারা পাচ্ছেন, চমৎকার ভাবে এবং ট্রিক দিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আপনারা একদম কম সময়ে যেন আপনারা পরীক্ষায় অ্যান্সার করতে পারেন এই ইংলিশ লিটারেচারটা, ঠিক আছে? কারণ এখানে কিন্তু চমৎকার নাম্বার কিন্তু রয়েছে, তাই না? আমাদের গ্রামাটিক্যাল পার্ট এবং লিটারেচার দুইটা মিলে কিন্তু আমাদের বিসিএস এ 35 নাম্বার চলে আসবে। সুতরাং 35 মার্কসের জন্য আপনাকে লড়াই করতে হবে, আপনাকে কি স্ট্রং হতে হবে দুই পার্টে, নট গ্রামাটিক্যাল পার্টে ভালো বাট আপনি লিটারেচার ভালো না, আপনি নাম্বার পাবেন না, সেখানে আপনি খারাপ করে ফেলবেন পরীক্ষায়। এই জন্য আপনাকে দুইটা অংশে ভালো করতে হবে। শুধু ইংরেজি কথা বলছি না, আমাদের বাংলাও যেমন যে ব্যাকরণে যতটুকু মার্ক আছে দুইটা মিলে কি 35 মার্ক, তার মানে ব্যাকরণ আর কি আপনার সাহিত্য, ওখানে কিন্তু সেম মার্কস আছে। তার মানে দুই পার্টে বাংলা এবং ইংরেজিতে লিটারেচারটাকে মানে সাহিত্যকে অবজ্ঞা করা যাবে না, এটাকে হেলা ফেলাই কি এড়িয়ে চলা যাবে না, মনে রাখতে হবে এই দুইটা মিলে কিন্তু আপনার বিসিএস জার্নিটা চমৎকার হবে। সো অনেক মনোযোগ সহকারে পড়তে হবে। তাহলে আমরা কি পাচ্ছি, রোমান্টিক এজ কত থেকে কত পর্যন্ত? 1798 থেকে 1832 সাল পর্যন্ত, এটাকে কি বলা হয়? দ্য রোমান্টিক এজ বা রোমান্টিক পিরিয়ড বলা হয়। তারপর তারপর পেয়ে যাচ্ছি আমরা আরেকটা যুগ, তার নাম হচ্ছে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক আছে? আলফ্রেড লর্ড টেনিসন। তার মানে এখানে এই যে দেখতে পাচ্ছি ভিক্টোরিয়ান পিরিয়ডে চমৎকার চমৎকার ব্যক্তিত্ব রয়েছেন যারা ইংলিশ সাহিত্যে বা ইংরেজি যে সাহিত্য রয়েছে এই লিটারেচারে চমৎকার ভাবে প্রভাব ফেলেছেন, ঠিক আছে? এবং তাদের যে লেখনীগুলো চমৎকার ছিলেন এবং তারা কিন্তু সবার মনে কি জোগাড় করেছেন। সো আমরা এগুলো পরে আলোচনা করব। কি বলা হয়েছে 1832, আমাদের এখানে রোমান্টিক এজ শেষ হয়েছে কত সালে? 1832 থেকে। আর দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, রাইট, ভিক্টোরিয়ান যুগটা শুরু হয়েছে 1832 থেকে 1901 সাল পর্যন্ত। কত সাল পর্যন্ত?
1901 সাল পর্যন্ত। তার মানে 1901 পর্যন্ত কি এই ভিক্টোরিয়ান পিরিয়ডটা কি ছিল, স্থায়ী ছিল। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। এই অংশতেও কিন্তু চমৎকার চমৎকার ব্যক্তিত্ব আছে। পরীক্ষা যদি চলে আসে যে দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড কোনটা, হোয়াট ইজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, হুইচ ইজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড কোনটা, আপনাদেরকে অনেকগুলো সাল দেওয়া থাকবে। সেই ক্ষেত্রে শুধু শুরুটা দেওয়া থাকতে পারে, অথবা শেষটা দেওয়া থাকতে পারে, বা দুইটাই দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে যে 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত এটাকে কি বলা হয়, দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। বুঝতে পেরেছি। তারপর এখানে দেখতে পাচ্ছি চমৎকার ভাবে 7 নম্বরে যেটা, সেটা হচ্ছে দ্য মডার্ন পিরিয়ড, যে অংশে আমরা বসবাস করছি। আধুনিক সাহিত্যের যুগ। ইংরেজি সাহিত্যের আধুনিক যুগ বলা হয় কোনটাকে, আধুনিক যুগ বলা হয় কোন সালটাকে, কোন সাল থেকে কোন সাল পর্যন্ত, ইয়েস 1901 থেকে 1901 থেকে কি করা হয় 1939 পর্যন্ত, মানে 1901 সাল থেকে 1939 সাল পর্যন্ত এই অংশটাকে বলা হয় দ্য মডার্ন পিরিয়ড, মানে কি আধুনিক যুগ। ইংলিশ সাহিত্যে বা ইংরেজি মানে সাহিত্যের আধুনিক যুগ বলা হয় এই অংশটাকে 1901 সাল থেকে 1939 পর্যন্ত। দ্যাট মিনস 38 বছরকে বলা হয় কি আধুনিক যুগ। এই যুগে কিন্তু অনেকগুলো রাইটার্স রয়েছে, তার মানে এখানে অনেকগুলো চমৎকার ব্যক্তিত্ব রয়েছে যাদের অবদানটা ইংলিশ সাহিত্যে প্রচন্ড লেভেলের, এবং যারা পুরো বিশ্বকে অনেক কিছু দিয়েছেন তাদের লেখনীর মাধ্যমে, তাদের কর্মকাণ্ডের মাধ্যমে, এবং তারা কিন্তু কি প্রভাব খাটিয়েছিল এই ইংলিশ সাহিত্যে। ঠিক সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি দ্য মডার্ন পিরিয়ড, এই পিরিয়ডটাকে আবার দুইটা অংশে আমরা দেখতে পাচ্ছি, দুইটা পিরিয়ডে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ানের যুগ, আর এটা ছিল 1901 থেকে 1910 পর্যন্ত, তার মানে 9 বছর ছিল একটা যুগ, যাকে বলা হয় কি দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড। এবার যদি পরীক্ষা চলে আসে যে 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত এটা কোন যুগ, এটাকে কোন যুগ বলা হয়, সেক্ষেত্রে আমরা যদি বলি দ্য মডার্ন পিরিয়ড, উত্তর হবে ভুল। কেন? কারণ হচ্ছে এটা কিন্তু নির্দিষ্ট একটা সীমা আছে, রাইট? কি আছে এখানে? 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত কি বলা হয়, দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড। বুঝতে পেরেছি? সুতরাং আমাদেরকে কিন্তু এক্স্যাক্টলি যে এক্স্যাক্ট সালটা এবং তার নামটা কিন্তু মনে রাখতে হবে। তারপর এখানে কি আছে, আরেকটা অংশে ভাগ করা হয়েছে দ্য জর্জিয়ান পিরিয়ড, তার মানে এটা হচ্ছে 1910 থেকে 1936 সাল পর্যন্ত। এই যে সময়টা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় দ্য জর্জিয়ান পিরিয়ড। তাহলে মডার্ন যুগকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে? দুইটা যুগে ভাগ করা হয়েছে, দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা নাম হচ্ছে দ্য এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে দ্য জর্জিয়ান পিরিয়ড। এডওয়ার্ডিয়ান পিরিয়ডটা কোন সময় থেকে কোন সময়? ইয়েস, 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত। বুঝতে পেরেছি। আর হচ্ছে এখানে দ্য জর্জিয়ান পিরিয়ডটা কোন সাল থেকে? 1910 সাল থেকে 1936 সাল পর্যন্ত। এই হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ড, বা আমরা বলতে পারি যে দ্য মডার্ন এজ অফ ইংলিশ লিটারেচার। ইংলিশ সাহিত্যের মডার্ন যুগ বলা হয় বা আধুনিক যুগ বলা হয় এই যে 1901 থেকে 1939 সাল পর্যন্ত। সবাইকে বুঝতে পারছি? ওকে, সো যেহেতু আমরা মডার্ন সালটা পড়ে ফেলেছি, মডার্ন যুগটা পড়ে ফেলেছি, দেখি আর কি আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন 8 নম্বরে লেখা আছে 1939 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি টিল ডেট, তার মানে এই যে 1939 সাল থেকে অদ্যাবধি, মানে এখন পর্যন্ত যা চলছে তাকে বলা হচ্ছে দ্য পোস্ট মডার্ন পিরিয়ড, মানে আধুনিকোত্তর যুগ। তার মানে আধুনিকের চেয়েও বেশি, মানে আধুনিক সাল চলে গেছে কত, আধুনিক যুগ চলে গিয়েছিল 1901 থেকে 1939 সাল পর্যন্ত, 38 বছর ছিল, তাই না? স্টেবল। আর এখানে কি আছে? দ্য পোস্ট মডার্ন পিরিয়ড। এই যে দেখতে পাচ্ছি এই অংশটাকে বলা হচ্ছে আধুনিকোত্তর যুগ। ঠিক আছে, সুতরাং এই অংশটা কত সাল থেকে শুরু হয়েছে? 1939 সাল থেকে শুরু হয়েছে। কত সাল পর্যন্ত? স্টিল এখন পর্যন্ত। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই সালের এটার কিন্তু আর কোনো যুগ নেই,
বুঝতে পেরেছি, আর কোনো ভাগ নেই, সুতরাং চলছেই। হ্যাঁ, ইংলিশ সাহিত্যে এই অংশে কিন্তু অনেকগুলো রাইটার্স কিন্তু কি নতুন ভাবে তৈরি হচ্ছে এবং তাদের প্রভাব কিন্তু ইংলিশ সাহিত্যে পড়ছে। সুতরাং আমরা এই সালগুলো বা এই যে যুগটা চমৎকার ভাবে জানার চেষ্টা করব এবং মনে রাখার চেষ্টা করব। আর একটা আছে বাকি, যেটা আসলে এখন বলবো, সেটা হচ্ছে আমরা জানি ইংলিশ সাহিত্যে যেমন আমাদের বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এবং আরো অনেকে আছেন যারা খুবই বিখ্যাত এবং খুবই প্রভাব ফেলে, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর যাকে বলা হয় বিশ্বকবি, আমাদের কাজী নজরুল ইসলাম যাকে বলা হয় কি আমাদের জাতীয় কবি, তারপর সাম্যের কবি, অনেক কিছু বলা হয়। ঠিক প্রভাবশালী একজন পয়েট বলতে পারি, ড্রামাটিস্ট বলতে পারি, যার নাম হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার। তার মানে এই উইলিয়াম শেক্সপিয়ার কিন্তু চমৎকার ভাবে ইংরেজি সাহিত্যে প্রভাব ফেলেছে। আর উনি প্রভাব ফেলার কারণে ওনার নামে একটা যুগ তৈরি হয়েছে, যখন তিনি ওই সময়ে ওনার কার্যক্রমগুলো বা ওনার প্রভাবটা ইংলিশ সাহিত্যে পড়েছিল। এই অংশটা হচ্ছে 1596 থেকে 1616 পর্যন্ত। দেখতে পাচ্ছেন, এই অংশটাকে বলা হয় যে 1596 থেকে 1616 ইজ কল্ড দ্য এজ অফ শেক্সপিয়ার। তার মানে এই অংশটাকে বলা হয় কি শেক্সপিয়ারের যুগ। বুঝতে পেরেছি? সুতরাং আমরা কি পাচ্ছি, উইলিয়াম শেক্সপিয়ারের যুগ কোনটা যদি পরীক্ষায় চলে আসে, যে উইলিয়াম শেক্সপিয়ারের যুগ কোনটা বা মানে কাল কোনটা, যে কালে তিনি কি ওনার কর্মকাণ্ড করেছিলেন, স্টাবলিশ করেছিলেন, আমরা কি বলবো 1596 থেকে 1616 সাল পর্যন্ত। আমরা কি সবগুলো যুগ বুঝতে পেরেছি? তার মানে প্রত্যেকটা যুগে কিন্তু আলাদা সাল রয়েছে, সময়কাল রয়েছে, ঠিক আছে? এগুলো আমাদের মনে রাখতে হবে। এবং আমি বারবার বলছি যে আমাদেরকে কি করতে হবে, ইংলিশ সাহিত্যে যেহেতু অনেক আদার্স ডিসিপ্লিন থেকে আসছেন, সুতরাং বিরক্তিকর মনে হতে পারে, বাট বিরক্তিকর না, আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে এবং আনন্দের সহিত পড়তে হবে। আপনাকে জানার জন্য পড়তে হবে। আপনি প্রেশার নিয়ে পড়বেন যে শিখতে হবে, পারতেছি না, শিখতে হবে, একদম পারবেন না। কারণ এটা কি মজার একটা জায়গা। আপনি যখন জানার চেষ্টা করবেন সেক্ষেত্রে ওয়াও, আচ্ছা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, আচ্ছা এস.টি. কোলারিজ, আলফ্রেড লর্ড টেনিসন, ফ্রান্সিস বেকন, আচ্ছা ওনার সম্পর্কে একটু জানি তো। এই যে জানার যে আগ্রহটা, রাইট, এই আগ্রহটা আপনাকে শেখার জন্য সাহায্য করবে। সুতরাং আমরা কি করব, আনন্দের সহিত পড়বো, ঠিক আছে? মজা নিয়ে পড়বো এবং জানার জন্য পড়বো, দ্যাটস ইট। আমরা মোটামুটি সালগুলো পড়ে ফেলেছি, যুগটা পড়ে ফেলেছি। তার মানে আজকে আমরা কি শিখলাম এই ক্লাস থেকে, যে প্রাইমারি নলেজ অফ দ্য এজেস, যুগের যে প্রাথমিক জ্ঞানটা সেটা আমরা জেনে ফেললাম, ঠিক আছে? কোনটাকে কোন সময়টা কোন যুগ বলা হয়। এবার আমরা চলে যাবো আমাদের কোয়েশ্চেনে, যে এতক্ষণ যে আমি আলোচনা করলাম অনেকগুলো বিষয় নিয়ে, যে কোনটাকে কোন সাল বলা হয়, দেখি তো এটার আমাদের পরীক্ষায় কতটা প্রভাব ফেলেছে। কারণ শুধু বললে তো হবে না, তাই না? আমাদেরকে দেখতে হবে যে আমাদের কথা কাজে মিল আছে কিনা। আসলে কি এই অংশ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে? ইয়েস, প্রমাণ করে দিচ্ছি যে আপনাদের এই অংশ থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন আসে, যদিও এই অংশটা আপনাদের শিখতে সর্বোচ্চ লাগবে আধা ঘন্টা, বাট এখান থেকে প্রশ্ন পরীক্ষায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো দেখুন তো, আমাদের প্রথম প্রশ্নটা যেটা এসেছে 38তম বিসিএস এ, তার মানে 38, এই যে বিসিএসটা, এই বিসিএস এ চলে আসছে কি চমৎকার একটি প্রশ্ন। আর সেটা কোন জায়গা থেকে এসেছে? ইংলিশ লিটারেচার থেকে এসেছে। এবং এই শুধু লিটারেচার থেকে না, একদম যুগের থেকে এসেছে। একদম ফার্স্ট যে আমরা শুরু করেছি যুগ থেকে, তাই না? এজ থেকে, এই এজ থেকে চলে এসেছে। দেখুন তো কি বলা হয়েছে, জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রিফার্স টু, তার মানে জ্যাকোবিয়ান পিরিয়ড। মনে পড়ে আমরা কি শিখেছিলাম, এটা কোন যুগে? ইয়েস, আমরা একটু ব্যাকে চলে যাই। দেখুন তো এখানে কি বলা হয়েছে, আমরা কিন্তু 4টা অপশন দেখতে পাচ্ছি, এইভাবে কিন্তু বিসিএস পরীক্ষায় চলে এসেছে। সুতরাং আপনাকে মাথায় রাখতে হবে যে আমাদের এই যুগ থেকে প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? এই বিসিএস হোক বা অন্যান্য পরীক্ষা হোক বা অ্যাডমিশন হোক, ভার্সিটি অ্যাডমিশন হোক। দেখুন তো কি বলেছে, এটা দ্য জ্যাকোবিয়ান পিরিয়ড। তার মানে আমরা চলে যাবো জ্যাকোবিয়ান পিরিয়ডে। এবার এখানে অনেকগুলো অপশন আছে, আমরা দেখে আসি জ্যাকোবিয়ান পিরিয়ড কত সালে ছিল, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমি বলেছিলাম যে এই যুগটা খুবই ইম্পর্টেন্ট, দ্য রেনেসান্স পিরিয়ড, রাইট? রেনেসার যে যুগটা, এই যুগে 4টা ভাগ ছিল, তাই না? এলিজাবেথিয়ান এজ আর জ্যাকোবিয়ান এজ। এখন বলুন তো আমরা কি এই যে 1500 থেকে 1660 সাল পর্যন্ত আমরা এই অংশ দিলে হবে না? তার নির্দিষ্ট একটা কি আছে,
যুগ আছে, সাল আছে, সেটা হচ্ছে 1603 থেকে 1625 পর্যন্ত। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই আমাদের অ্যান্সারে। দেখুন তো এখানে কি বলা হয়েছে দ্য জ্যাকোবিয়ান এজ, রাইট, বা পিরিয়ড। এখানে কতগুলো সাল দেওয়া আছে? 1558 থেকে 1603 পর্যন্ত। হবে না, আমরা এটা পড়িনি, রাইট। আবার কি আছে 1625 থেকে 1649 পর্যন্ত, সেটাও আমাদের কারেক্ট না, রাইট। আবার কি কি আছে এখানে 1603 থেকে 1625 পর্যন্ত, আমরা একটু অপশন রাখতে পারি। আবার এখানে 1649 থেকে 1660 পর্যন্ত, এটাও হবে না। দ্যাট মিনস আমাদের সি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। তার মানে যদি বলা যেহেতু আমাদের বলেছে যে জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রিফার্স টু, তার মানে আমাদের উত্তরটা কি হবে 1603 থেকে 1625 পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে আপনাদের এই যুগ থেকে বিসিএস এর মতো জায়গায় প্রশ্ন চলে আসছে। সুতরাং এই যে যুগটা, যে আমরা যে প্রত্যেকটা এজ শিখছি, যে মধ্যযুগ, আধুনিক যুগ, তাই না, এবং ভিক্টোরিয়ান যুগ, এই যুগগুলো কিন্তু আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। তা না হলে কিন্তু আমরা পরীক্ষায় আসলেও পারবো না। বলুন তো, ইংরেজি সাহিত্যে একদম ডিপে যাওয়ার আগে কি করতে হবে? এগুলো পড়তে হবে। সুতরাং এগুলো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। ওকে, আপনাকে মনোযোগ সহকারে এগুলো শেষ করতে হবে। সো আমরা পেয়ে গেলাম কি জ্যাকোবিয়ান পিরিয়ড কত 1603 থেকে 1625 পর্যন্ত। তারপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে, রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রিফার্স টু। তার মানে এটা কত সালে এসেছে বা কত তো পরীক্ষা এসেছে? 37তম বিসিএস পরীক্ষায় এই প্রশ্ন চলে এসেছে। কি এসেছে? বলেছে যে রেস্টোরেশন পিরিয়ড, তার মানে পুনঃপ্রতিষ্ঠার যুগ কোনটাকে বলা হয়? ইয়েস, আমরা কিন্তু একটু পড়েছিলাম, তাই না? এখন বুঝতে পেরেছেন যে এই অংশ যদি পরীক্ষায় আসবে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে। যেহেতু 37তমতে এসেছে, 38তমতে এসেছে, 50তম, 51তমতে ইনশাল্লাহ আসতে পারে, সম্ভাবনা অনেক অনেক বেশি। সুতরাং যে কাজটা করতে হবে, অবশ্যই প্রত্যেকটা যুগ আপনাদের মনোযোগ সহকারে, প্রত্যেকটা যুগের যে সালগুলো এগুলো মাথায় রাখতে হবে, এবং তার যে ভাগগুলো রয়েছে, যে মডার্ন যুগকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, ওইটার আবার সালটা কি, এগুলো মনে রাখতে হবে। তাহলে কি পাচ্ছে এখানে? রেস্টোরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার রিফার্স টু। এবার বলুন তো, পুনঃপ্রতিষ্ঠার যুগ আসলে এটা কোন সালে আমরা পেয়েছিলাম? চলো যাবো আমরা আমাদের আগের জায়গায়। দেখুন তো এখানে কি বলা হয়েছে, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রাইট। এখানে দেখুন তো নিউ ক্লাসিক্যাল পিরিয়ড শুরু হয়েছিল 1660 থেকে 1785 সাল পর্যন্ত। আর এই অংশের মাঝখানে আছে আমাদের তিনটা যুগ, যাকে বলা হয় দ্য রেস্টোরেশন পিরিয়ড, আর হচ্ছে অগাস্টান পিরিয়ড, দ্য এজ অফ পোপ, অথবা দ্য এজ অফ সেন্সিবিলিটি অর দ্য এজ অফ জনসন। তাহলে আমাদের কার কথা বলা হয়েছে? কোন সালের কথা বলা হয়েছে? কোন যুগের কথা বলা হয়েছে? রেস্টোরেশন পিরিয়ড। সুতরাং এই অংশটা কোন অংশে আছে, কোন সালে আছে? 1660 থেকে 17 সাল পর্যন্ত। দ্যাট মিনস 40 ইয়ার্স কি ছিল? রেস্টোরেশন পিরিয়ড ছিল, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু কার মধ্যে আছে? নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে 38তম বিসিএস পরীক্ষায় কোন জায়গা থেকে এসেছিল? সেটা এসেছিল কি আমাদের 2 নম্বর পার্টটা পড়েছিলাম, রাইট। আর এখানে কি আছে? সেটা ছিল দেখিনি, হ্যাঁ, একটু যেটা পড়েছিলাম সেটা এসেছিল দ্য রেনেসেন্স পিরিয়ড থেকে, ঠিক আছে, 38তম বিসিএসটা। আবার এখানে কি এসেছে 4 নম্বরে, আমরা যে 37তম বিসিএস পরীক্ষা পেয়েছি সেটা আসছে কোন জায়গা থেকে? দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড থেকে, ঠিক আছে। তার মানে বুঝতে পারছেন প্রত্যেকটা যুগ আপনার জন্য ইম্পর্টেন্ট। তাহলে আমরা কি পাচ্ছি? দ্য রেস্টোরেশন পিরিয়ড 1660 থেকে 1700 সাল পর্যন্ত। এবার দেখে নিচ্ছি আমাদের অ্যান্সার কি কি দেওয়া আছে। দেখুন তো এখানে কি বলা হয়েছে, restoration period in English literature refers to, তার মানে এখানে 1560, this is wrong। তারপরে 1660 আমরা কি পেয়েছিলাম? 1660 পেয়েছিলাম শুরুটা, তাই না। আর এখানে কি 1760, this is wrong। 1866, this is wrong, and this is our right answer, okay। so 1660 এটা হচ্ছে আমাদের রেস্টোরেশন পিরিয়ডের সময়কাল, বুঝতে পারছি, স্টার্টিং কালটা, ঠিক আছে, স্টার্টিং টাইমটা। সো আমরা অ্যান্সার করে ফেলেছি। দেখি আরেকটা প্রশ্ন। ও আচ্ছা, একটা প্রশ্ন চলে আসছে ভার্সিটিতে, ঠিক আছে, এটা নিয়ে একটু আলোচনা করে ফেলে, যেহেতু আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে আছে। সো এখানে কি পাচ্ছি, which is known as a romantic period of English literature। তার মানে আমি একটু বলেছিলাম কিন্তু যে শুধু বিসিএস পরীক্ষায় নয়, আমাদের প্রত্যেকটি যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু
ইংলিশ সাহিত্য থেকে প্রশ্ন চলে আসে, ইভেন যুগ থেকে আসে। সো প্রমাণটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে 2011 থেকে 2012 সালে যে প্রশ্নটা এসেছিল খুলনা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়। এই ক্ষেত্রে কি বলেছে যে which is known as romantic period of English literature, তার মানে ইংলিশ সাহিত্যের কোন যুগটাকে আসলে রোমান্টিক যুগ বলা হয় বা রোমান্টিক যুগ হিসেবে আমরা চিনতে পারি বা চিনি। সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এখানে বলা হয়েছে, আমরা কিন্তু জানি সালটা, তাই না? তারপর দেখছি এখানে আমাদের ইয়েটা কি যে বলে সালটা 1550 থেকে 1558, দিস ইজ আ রং অ্যান্সার। ওকে, তারপর 1649 থেকে 1660 পর্যন্ত, দিস ইজ আ রং অ্যান্সার। তারপর এখানে কি আছে, 1798 থেকে 1832 সাল পর্যন্ত। ইয়েস, আমরা পেয়েছিলাম কত, 1798 থেকে 1732 সাল পর্যন্ত। আরেকটা আছে 1910 থেকে 1936 পর্যন্ত, দিস ইজ আ রং অ্যান্সার। আচ্ছা, এবার দেখে নিই আমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে কিনা। আমরা কি বলেছি, রোমান্টিক পিরিয়ড মানে রোমান্টিক যুগ, যেখানে বিখ্যাত কবিরা জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের লেখনী দিয়ে তারা কি ইংলিশ সাহিত্যে প্রভাব ফেলেছিলেন। ইয়েস, এই সালে, এই অংশে 1798 থেকে 1832 সাল পর্যন্ত, দ্যাট মিনস 34 বছর ছিল কি রোমান্টিক পিরিয়ড। আমরা দেখে নিচ্ছি আমাদের অ্যান্সারটা ঠিকঠাক আছে কিনা। দেখুন তো আমাদের এখানে কি আছে, এই তো ইয়েস, দ্য রোমান্টিক পিরিয়ড দেখতে পাচ্ছি 1798 থেকে 1798 থেকে 1832 সাল পর্যন্ত, এই 34 বছর, তাই না? 34 বছরকে বলা হয় দ্য রোমান্টিক পিরিয়ড, যেখানে আছেন বিখ্যাত কবি কি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে, অ্যাস্ট্রিক কোলারেস। যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এগুলো নিয়ে পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে এই অংশ থেকে প্রশ্ন পরীক্ষায় চলে আসে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি? আমাদের সঠিক অ্যান্সার কিন্তু এটা না, এটাও না, এটাও না, কি 1798 থেকে 1832 সাল পর্যন্ত, দিস ইজ আওয়ার রাইট অ্যান্সার। ওকে, সো আমরা এখন থেকে মনে রাখবো যে ইংলিশ পিরিয়ডটা কবে শুরু হয়েছে, 1798 থেকে, শেষ হয়েছে কত সালে, 1832 সাল পর্যন্ত। বুঝতে পেরেছি, এই 34 বছরকে বলা হয় দ্য রোমান্টিক পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার। ওকে, সো আমরা দেখে নিই আর প্রশ্ন আমরা পাচ্ছি কিনা। ইয়েস, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা প্রশ্ন আছে, সেটাকে বলা হচ্ছে যে ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, তার মানে ভিক্টোরিয়ান পিরিয়ডটা কোন শতকে ছিল বা কোন শতকটাকে বলা হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। আর এটা কত সালে এসেছে, এটা এসেছে 16তম বিসিএস পরীক্ষায়। তার মানে 16তম বিসিএস পরীক্ষায় চলে আসছে যে ভিক্টোরিয়ান পিরিয়ডটা কোন শতকে ছিল, রাইট? এবার দেখে নিচ্ছি আমরা এখানে কতগুলো শতক দেওয়া আছে, 17th century, 18th century, 19th century, 20th century, রাইট? এখন এখানে 17 শতক, 18 শতক, 19 শতক, 20 শতক, এখন কোনটা আমরা ইউজ করব বা কোনটা আমরা সঠিক অ্যান্সার হিসাবে ব্যবহার করব। দেখুন তো, যেহেতু বলা আছে ভিক্টোরিয়ান পিরিয়ড, আমরা চলে যাচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডে, ঠিক আছে? আপনাদের দেখে নিয়ে আসি ওইখানে কি বলা ছিল। এই তো দেখতে পাচ্ছি এখানে ভিক্টোরিয়ান পিরিয়ড, তাই না? ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হচ্ছে কত সালে, 1832 সালে, শেষ হচ্ছে 1901 সালে, তাই না? এই যে 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত এটাকে বলা হয় দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড। আর এই জন্য আমরা এটাকে বলবো 19 শতক, ঠিক আছে, 19th century। ক্লিয়ার? তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা আমরা এখানে জেনে ফেললাম যে এটা কি হতে পারে। তাহলে এখানে কি আছে, 17 শতক, 18 শতক, 19 শতক এবং 20 শতক। তাহলে হোয়াট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার? প্লিজ আপনার কমেন্ট সেকশনে জানাবেন যে স্যার, যেহেতু ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হয়েছিল 1832 সাল থেকে 1901 সাল পর্যন্ত, দ্যাট মিনস এটা কি আমাদের 19 শতকে পড়ছে। সুতরাং আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে কি 19th century। তার মানে ইন হুইচ সেঞ্চুরি ওয়াজ দ্য ভিক্টোরিয়ান পিরিয়ড, তাই না? তার মানে কত শতকে ভিক্টোরিয়ান পিরিয়ড ছিল? আমাদের অ্যান্সার হচ্ছে 19th century। সবাইকে বুঝতে পেরেছি। সো আজকে আমরা চমৎকার ভাবে আমাদের ইংরেজি সাহিত্যে যে যুগ রয়েছে, কাল রয়েছে, যেমন আধুনিক যুগ, মধ্যযুগ, অতি প্রাচীন যুগ, তাই না, এবং রেনেসার যুগ, তারপর রোমান্টিক যুগ, এবং আমরা শিখেছি দেখেছি যে নব্য ধ্রুপদীর যুগ, তাই না, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, তারপর আমরা পেয়েছিলাম এডওয়ার্ডিয়ান যুগ, তারপর পেয়েছিলাম জ্যাকোবিয়ান যুগ। এই সবগুলো যুগ কিন্তু চমৎকার ভাবে ইংরেজি সাহিত্যে প্রভাব ফেলছে এবং ওই যুগগুলোতে কিন্তু চমৎকার চমৎকার ব্যক্তিত্ব কি তাদের প্রভাব বিস্তার করেছে। সুতরাং আজকে আমরা চমৎকার ভাবে কি শিখলাম? প্রাইমারি নলেজ অফ
ইংলিশ লিটারেচার, অথবা বলতে পারি প্রাইমারি নলেজ অফ দ্য এজেস অফ ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের প্রাথমিক যে জ্ঞানটা রয়েছে, কিসের যুগের প্রাথমিক জ্ঞান, এটা আজকে আমরা শিখেছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসগুলোতে আমরা চমৎকার ভাবে প্রত্যেকটা যুগ থেকে আমরা বিখ্যাত কবি যারা আছেন, যাদেরকে পড়াশোনা করলো, যাদেরকে নিয়ে ভাবলে, যাদেরকে নিয়ে যদি আমরা জানতে চাই, যাদেরকে নিয়ে জানবো তারা কি প্রভাব ফেলেছে এবং তারা তাদের দিয়ে বা তাদেরকে নিয়ে প্রশ্ন পরীক্ষায় চলে আসে, ঠিক ওই ব্যক্তিদের নিয়ে আমরা ইনশাল্লাহ কি করব, ক্লাসগুলো করব, এবং চমৎকার ওয়েতে, যেন আপনাদের বিরক্তিকর বিষয় না ফিল হয়। সুতরাং আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আর প্লিজ অবশ্যই কমেন্ট করতে হবে, কেননা মনে রাখতে হবে আপনি কিছু না কিছু শিখছেন এখান থেকে, ঠিক আছে? আর এই শিক্ষাটা হচ্ছে আমার যে প্রচেষ্টার একটা কি অংশ। সো আপনারা যেহেতু এই রূপান্তর থেকে শিখছেন, প্লিজ রূপান্তরের জন্য অনেক ভালোবাসা আপনারা শো করবেন। এবং অবশ্যই যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলছে 50তম এবং 51তম যে বিসিএস পরীক্ষা, ঠিক এপ্রিলিতে ভর্তি চলছে, প্রিলির ব্যাচ, হ্যাঁ সিগনেচার ব্যাচে ভর্তি চলছে। সো আপনারা অবশ্যই এখানে ভর্তি হতে পারেন এবং চমৎকার ভাবে প্রত্যেকটা পার্ট থেকে আপনারা চমৎকার ভাবে প্ল্যান নিতে পারবেন এবং প্রস্তুতি নিতে পারবেন। সো আর দেরি করবেন না, অবশ্যই যোগাযোগ করবেন আর ভালোবাসা সবসময় দেখানোর চেষ্টা করবেন, কেননা আপনাদের জন্য আমরা চমৎকার ভাবে ট্রাই করছি। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড টেক কেয়ার।